আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছে আমি সেলিনা আখতার। মূল সংবাদে যাব, তবে তার আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। করোনা ভাইরাসের আক্রমণ আরও ভয়াবহ আকার ধারণ করবে, এখনই প্রতিরোধের আহ্বান ব্রিটেনের শীর্ষস্থানীয় বিজ্ঞানীর। কাল পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির ওপর ভোট, বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেক এমপি। এবং কক্সবাজার থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গা শরণার্থীরা পৌঁছেছে ভাসানচরে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। নতুন ধরনের করোনা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে আরও কঠোর লকডাউনের আহ্বান জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় বিজ্ঞানী অ্যান্ড্রু হেওয়ার্ড। বিবিসির সাথে আজ মঙ্গলবার আলাপকালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এই সংক্রামক রোগ মহামারী বিশেষজ্ঞ বলেন, আমরা এখন নতুন এক মহামারীর দিকে ধাবিত হচ্ছি। আমাদের এখনই উচিত জাতীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা। তিনি বলেন, আমরা এখনই সঠিক সিদ্ধান্ত না নিলে তা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে মারাত্মক আকার ধারণ করবে। এ সময় প্রফেসর হেওয়ার্ড বলেন, প্রয়োজনে সারা দেশকে টিয়ার 4 এর অধীনে নিয়ে আসতে হবে, অথবা আরও কঠিন কোনো আদেশ জারি করতে হবে। তিনি এমন সময়ে এ ধরনের সতর্কবাণী উচ্চারণ করলেন যখন ব্রিটেনে করোনার আক্রমণ প্রথম দিককার আক্রমণকে অতিক্রম করে আরও খারাপের দিকে যাচ্ছে। গতকাল যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হন 41,385 জন, যা করোনার প্রথম ঢেউয়ের আক্রান্তের চেয়েও ভয়াবহ। এদিকে বিবিসি জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আগামীকাল বুধবার নতুন করে ইংল্যান্ডে বিধিনিষেধ আরোপ করতে পারেন। ব্রেক্সিট নিয়ে নতুন করে সমস্যায় পড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামীকাল বুধবার ব্রেক্সিট চুক্তি অনুমোদনের জন্য পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটের মাধ্যমে চুক্তিটি অনুমোদিত না হলে ভালোই বিপাকে পড়বেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার ব্রেক্সিট চুক্তিটি দুর্বল বলে উল্লেখ করলেও চুক্তিটির পক্ষে লেবার দলের সব এমপিকে ভোট দানের কথা বলেন। কিন্তু এখন অনেক লেবার এমপি চুক্তিটির বিপক্ষে অবস্থান নেওয়ার কথা বলছেন। এমনকি তারা পার্লামেন্টে চুক্তিটির বিপক্ষে ভোটও দিতে পারেন। ব্রেক্সিট ইস্যুতে দলের মধ্যে প্রকাশ্য বিরোধিতার মধ্যে পতিত হলেন লেবারের নতুন লিডার কিয়ার স্টারমার। সাবেক শ্যাডো চ্যান্সেলর ম্যাক ডোনাল্ডের নেতৃত্বে লেবারের কিছু এমপি চুক্তিটির বিরোধিতা করে দলের প্রধানকে এই চুক্তির বিপক্ষে অবস্থানের আহ্বান জানিয়েছেন। এদিকে অন্যান্য বিরোধী দল এসএনপি, লিবডেম এবং ডিউপির এমপিরা পার্লামেন্টে চুক্তিটির বিপক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও খোদ বরিস জনসনের কনজারভেটিভ পার্টির অনেক এমপি চুক্তিটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি ছাড়া অন্তত একটা দুর্বল চুক্তির মাধ্যমে হলেও ইউ ছাড়ার পক্ষে লেবার পার্টির প্রধানের অবস্থানের কারণে চুক্তিটি পার্লামেন্টে ভোটাভুটিতে জিতে যাবে। এদিকে আজ ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট চুক্তি অনুমোদন করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। বিদায়ী বৎসরে করোনায় বিপর্যস্ত ছিল মানুষের স্বাভাবিক জীবন। বছর শেষে নর্দাম্পটন বাংলাদেশি কমিউনিটিতে করোনায় আক্রান্তের সংখ্যা 1.5 শতাধিক ছাড়িয়েছে বলে জানা যায়।
তবুও এই বিপর্যয় কাটিয়ে আগামীর দিনগুলোতে মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন নর্দাম্পটনের বাসিন্দা সারি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের পরিচালক ডক্টর সুমন সাহা। বিদায় বছর 2020 সালে নর্দাম্পটনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে আমাদের সহকর্মী এম.এ. ফাত্তাহ চৌধুরী ফয়সালের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বছর শেষে করোনা ভ্যাকসিনের উদ্ভাবন সবাইকে যেমন আশার আলো দেখিয়েছে, করোনার নতুন রূপ দ্রুত গতিতে সংক্রমণ বৃদ্ধি সবাইকে আতঙ্কিত করে তুলেছে। তবু আগামীর দিনগুলো হোক সুখ ও শান্তিময়, এমনটাই প্রত্যাশা করছেন নর্দাম্পটনের বাসিন্দা সারি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর সুমন সাহা। কোভিড-19 আমাদের জীবনকে পাল্টে দিয়েছে আমূলভাবে। অনেক আপনজনকে হারিয়েছি আমরা, আপনজনদের থেকে দূরে থেকেছি, জীবন জীবিকা হয়েছে অনেক বেশি সংগ্রাম মুখর। তাই নতুন বছর 2021 আমাদের কাছে অনেক বেশি প্রত্যাশার। আমাদের প্রত্যাশা সেই মুক্ত জীবন, স্বাভাবিক জীবনে আবার ফিরে যাওয়ার, আপনজনদের কাছে পাওয়ার, নতুন করে জীবন শুরু করার। সকলের জন্য 2021 হোক সুখ, শান্তি আর স্বপ্নময়। কিছুতেই যেন থামানো যাচ্ছে না অদৃশ্য এই ভাইরাসের বিস্তার। কমিউনিটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 150 ছাড়িয়ে গেছে বলে জানা যায়। তবে ইতিমধ্যে অনেকেই সুস্থ হয়েছেন। করোনার করাল গ্রাসে প্রাণ গেছে 3 জনের। সর্বশেষ বিদায় নিয়েছেন নর্দাম্পটন স্প্রিংবারা এরিয়ার 64 বছর বয়স্ক দিলু মিয়া। করোনা ভাইরাস শুরু হওয়া থাকি এখন পর্যন্ত নর্দাম্পটন বাংলাদেশি কমিউনিটিত আমরা জানা মতো প্রায় 150 জন আক্রান্ত হয়েছেন এবং 3 জন মারা গেছেন। এখনো অনেক আক্রান্ত আছেন। বছর জুড়ে করোনার নেতিবাচক প্রভাবে বঞ্চিত হতে হয়েছে অনেক কিছু থেকেই। বিদায়ী বছরে নর্দাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়নি কোনো অনুষ্ঠান। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। Unfortunately, due to the pandemic, we had to close our normal activities to keep our staff and service users safe. However, our manager still kept in touch with our vulnerable clients and helped them where possible. রামাদান সহ অন্যান্য ধর্মীয় উৎসবগুলোতে কোনো আমেজই ছিল না। ঈদুল ফিতরে ঈদ জামাতের অনুমতি না থাকলেও ঈদুল আজহায় নিয়মনীতি মেনেই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বছরটি পার করেছেন ব্যবসায়ীগণ। সামগ্রিক বিবেচনায় ব্যবসায়িক ফলাফল ভালো না হলেও প্যান্ডামিকের মধ্যেই যাত্রা শুরু করেছে জামজাম ফ্রেশ ফিশ শপ এবং ফিউজন স্পাইস সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ক্রীড়াঙ্গনেও ছিল না তেমন উচ্ছ্বাস, যদিও লকডাউন শিথিলের পরে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে নানার সাফার গৌরব অর্জন করেন নর্দাম্পটন রাইজিং টাইগার্স। বাংলা স্কুল এবং মাকতাব কার্যত বন্ধই ছিল প্রায় পুরোটা বছর, যদিও বর্তমানে মাকতাব অনলাইন চালু রয়েছে। জিসিএসসিতে ইমনের অবিশ্বাস্য ফলাফল ছিল গর্ব ও আনন্দের। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এম.এ. ফাত্তাহ চৌধুরী ফয়সাল, এনটিভি ইউরোপ নিউজ, নর্দাম্পটন। ফ্রান্সে করোনা ভাইরাসের টিকাদান শুরু হয়েছে গত রোববার থেকে। ফ্রান্স থেকে মোহাম্মদ আবুল কালাম মামুন জানান, ফাইজার অ্যান্ড বায়োনটেকের উৎপাদিত টিকা 78 বছর বয়স্ক একজন মহিলাকে প্রদানের মাধ্যমে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। প্রথম টিকাধারী মরিসেট ছাড়াও প্রথম দিনে 20 জনকে টিকা দেওয়া হয়। 16 বছরের অধিক যে কেউ এই টিকা গ্রহণ করতে পারবেন বলে ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের এই টিকা প্রদান করা হবে। ফ্রান্সের চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই টিকার কার্যকারিতা এবং সন্তোষজনক সহনশীলতা দেখে তারা টিকাদান কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে। এদিকে ফ্রান্সে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি ইতিমধ্যে এই টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বলে জানা গেছে। ফ্রান্স সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে 10 লক্ষ ব্যক্তিকে করোনার টিকা দিতে পারবে বলে আশা করছে। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। কক্সবাজার থেকে দ্বিতীয় দফায় 1804 জন রোহিঙ্গা শরণার্থীর পুরো দলটি নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে। আজ মঙ্গলবার দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে তাদের বহনকারী নৌবাহিনীর 5টি জাহাজ একে একে ভাসানচরে পৌঁছে। এদিকে নিজ দেশে নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে যেতে চান রোহিঙ্গারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। মঙ্গলবার সকাল 9টার পর চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নৌবাহিনীর 7টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। সুশৃঙ্খলভাবে তাদের জাহাজে বসানো হয় এবং খাবার দাবার পরিবেশন করা হয়। নতুন জায়গায় যাচ্ছে, তাই তাদের মধ্যে ছিল বেশ উচ্ছ্বাস। এখানে নিরাপত্তার জন্য যাচ্ছে ওই আশ মুরগি ভালিয়ম বা জালগরা মারিয়ম
সুন্দর পরিবেশে যাওয়ার একদিকে যেমন আনন্দ, তেমনি তাদের মধ্যে অজানা আশঙ্কাও আছে যে তারা কবে নাগাদ নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে। জায়গা জমিন ফিরে দিলে যাইতে চাই। আমাদের দেশে যদি শান্তি হয় আমরা দেশে ফিরে যেতে চাই। বেলা 12:30টার দিকে যখন জাহাজগুলো একে একে ভাসানচরে ভিড়ছিল, তখন রোহিঙ্গাদের চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে এসে পৌঁছেছেন রোহিঙ্গা শরণার্থীরা। তারা চাচ্ছেন এই ভাসানচরে যেন তাদের বাকি জীবন কাটাতে না হয়। তারা তাদের নিজ দেশে ফিরে যেতে চান। জাহাজ থেকে নামিয়ে রোহিঙ্গা শরণার্থীদের যানবাহনে করে নিয়ে যাওয়া হয় ওয়্যারহাউসে। সেখানে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এখানকার প্রকল্প পরিচালক। তিনি জানান, এসব রোহিঙ্গা শরণার্থীদের জীবনমানের উন্নয়নে সব ধরনের প্রস্তুতি চলছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা গ্রুপ আসছে, কমিটি, এখানে বাচ্চাদের শিক্ষার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য, একই সাথে কারিগরি শিক্ষার জন্য, আর একই সাথে আর একটা গ্রুপ আসছে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে। এদিকে গত 4 ডিসেম্বর প্রথম দফায় যারা ভাসানচরে এসেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন স্বজনদের কাছে পাবেন। আজ 7 দিন মতো হয়েছে আমার আইসি, আর ছেলে আছে, ছেলের বউ আছে, ওরা জন্য অপেক্ষা করে বসে আছে। বিকেলে নতুন আসা শরণার্থীদের যার যার বাসস্থান বুঝিয়ে দেওয়া হয়। এরপর রোহিঙ্গাদের জন্য মিউজিক ক্লাব ও স্পোর্টস ক্লাব উদ্বোধন করা হয়। তারপর তারা নানা ধরনের খেলায় মেতে ওঠেন। এইখানে সব খেলার ব্যবস্থা আছে, এই ফুটবল, ক্রিকেট, ভলিবল আর ক্যারাম বোর্ড, সম্পূর্ণ খেলা এখানে আছে। কেন জায়গা ছিল না, ছোট ছোট জায়গা ছিল, ওইখানে বাসা বা গড়া ছিল, এজন্য খেলতে পারতেছি না। এখন খেলাধুলার জায়গা হয়েছে, খুব ভালো লাগতেছে। এভাবেই পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে শেষ হয় তাদের প্রথম দিন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ভাসানচর, নোয়াখালী। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। শীতে কাবু দেশ, ছিন্নমূলের মানুষ কাতরাচ্ছেন ঠান্ডায়। অসহায় এসব শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন বিয়ানীবাজারের হাবিবুর রহমান জুনেদ। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলুল লস্কর জানান, উদ্যমী যুবক জুনায়েদের প্রচেষ্টায় চ্যারিটি সংস্থা লিভ এ লেগেসি প্রজেক্টের অর্থায়নে নগরীর রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি সিলেটের বিভিন্ন উপজেলা সহ নিজ উপজেলা বিয়ানীবাজারে প্রায় 200টি পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে চ্যারিটি সংস্থা লিভ এ লেগেসি প্রজেক্ট। এছাড়াও আরও কয়েক হাজার শীত বস্ত্র বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি জুনেদ জানান, তিনি প্রতিদিন অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য সিলেট জেলার বিভিন্ন উপজেলা সফর করেছেন। ইতিমধ্যে স্বনামধন্য কয়েকটি চ্যারিটি সংস্থা লিভ এ লিগেসি প্রজেক্টের সাথে একযোগে কাজ করার জন্য যোগাযোগ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল আনসারি ফাউন্ডেশন ইউকে। আপনারা সম্বল দিয়েছেন, তারা আল্লাহ সুখে শান্তি রাখুক, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ যেন তারা তৌফিক দিয়ে আল্লাহ দিত। এবং লন্ডন প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই চ্যারিটিগুলা করতে পেরেছি এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি বলতে চাই যে লিভ এ লেগেসির পক্ষ থেকে এবাদুর রহমান এবং দেলোয়ার হোসেনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটের দক্ষিণ সুরমার মকন দোকানে এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ সুরমা থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরান জানান, সর্বোচ্চ গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের মকন দোকানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটের যাত্রা শুরু হলো। মেসার্স দিয়াত এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোহাম্মদ শিহাবুদ্দিন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জিন্দাবাজার শাখার প্রধান জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এজেন্ট শাখার অফিসার ইশফাকুর রহমান। ব্যাংকের জিন্দাবাজার শাখার সিনিয়র অফিসার রায়হান উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ মোরশাহিদ আহমেদ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ মোহাম্মদ মকন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজি রাজ্জাক হোসেন, প্রবীণ মুরব্বী হাজি মঈনুদ্দিন, মকন দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আকমল খান, ইসলামী ব্যাংক সিলেট জোনাল সিনিয়র প্রিন্সিপাল অফিসার জালাল উদ্দিন, ব্যবসায়ী এস.এম. জমির উদ্দিন, আহমেদ আলী সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন তেলিরাই জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা আব্দুল আলিম। আপনার টাকা
বাড়ির মোটা সিন্ধুকের চেয়েও নিরাপদ। ইভেন মকন বাজারের এজেন্ট আউটলেটের চেয়েও আপনার টাকা নিরাপদ, কারণ আপনি টাকা জমা দিয়েছেন আঙুলের ছাপ দিয়ে এবং আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ আসছে, সাথে সাথে আপনার টাকা জমা হয়ে গেল 40 দিলকুশা ইসলামী ব্যাংকের হেড অফিসে। এটা সিলেটেও থাকলো না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে যদি মকন বাজারের এজেন্ট আউটলেট কোনো কারণে বন্ধ থাকে, আপনার টাকা নিয়ে আপনার চিন্তা নাই। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রায় 2500 এজেন্ট আউটলেট এবং শাখা উপশাখা থেকে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। এদিকে বালাগঞ্জ উপজেলার আজিজপুর বাজারস্থ নিউ মার্কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। বালাগঞ্জ থেকে আমাদের সহকর্মী শামীম আহমেদ জানান, গত 28 ডিসেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোহাম্মদ শিহাবুদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান। ব্যাংকের দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক মুস্তাফিজ রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং আজিজপুর বাজার শাখার এজেন্ট এহতেশামুল হক। আজিজপুর বাজার এজেন্ট শাখা কর্মকর্তা আব্দুল কুদ্দুস রিপন ও ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রফুল্লাহ, ইউপি সদস্য ফজির আলী, আলফালা একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ মিজানুর রহমান ও ব্যবসায়ী খলকু মিয়া সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের সেবা দিতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হয়েছে। গ্রামাঞ্চলের মানুষকে সেবা দেওয়া এজেন্ট ব্যাংকিং এর মূল লক্ষ্য। প্রথমে শুধু পল্লী এলাকায় এজেন্ট ব্যাংকিং এর অনুমোদন দেওয়া হলেও পরে পৌর ও শহরাঞ্চলেও এজেন্ট ব্যাংকিং করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ধরনের বাড়তি চার্জ ছাড়া এ সেবা দেওয়ার নিয়ম রয়েছে। এজেন্ট ব্যাংকিং শাখার সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুনেদ আহমেদ। এই এলাকাতে কোনো ব্যাংকিং সুবিধা ছিল না, এখন ব্যাংকিং সুবিধার আওতায় এসেছে। এলাকাবাসীর জন্য প্রান্তিক জনগণ ব্যাংকিং সুবিধা পাবেন। তারা সব ধরনের সুবিধা, ব্যাংকিং সুবিধা পাবেন, রেমিটেন্স দিতে পারবেন, টাকা জমা দিতে পারবেন, অনলাইন ব্যাংকিং করতে পারবেন, সব ধরনের সুবিধা পাবেন। তাছাড়া যে সমস্ত প্রবাসী ভাইয়েরা দেখতেছেন, তাদেরকে আমি আবেদন করব যে আপনারা ব্যাংকের সাথে সম্পৃক্ত হন, প্রবাস থেকে এখানে আপনাদের ব্যাংকিং করুন। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের অধীন ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও আশ্রয় প্রকল্পের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে সুনামগঞ্জ জেলার ৩,৯০৮টি পরিবারের জন্য গৃহ নির্মাণের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলায় 25টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ কাজ চলছে। গত শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে পরিকল্পনা মন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারের সঙ্গে কথা বলেন এবং গৃহ নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, প্রকল্পের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এ সময় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, এসিল্যান্ড ইয়াসির আরাফাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, এলজিইডি প্রকৌশলী গোলাম সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপসহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না, কেউ খোলা আকাশের নিচে বাস করবে না, কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না, পরিষ্কার পানি সকলে পাবে, স্কুলে সকল বাচ্চা যাবে, ঘরের মধ্যে বিদ্যুতের বাতি জ্বলবে। এই কয়েকটা কাজ আমরা বাংলাদেশের সকল মানুষের জন্য করবো আগামী কয়েক বছরের মধ্যে।
বন্ধুত্ব চিরন্তন আমরা 93 প্রতিবাদ্যকে সামনে নিয়ে সিলেটের ওসমানীনগরে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1993 ব্যাচের শিক্ষার্থীরা। আমাদের প্রতিনিধি শিপন আহমেদ জানান, বিদ্যালয়ের দেশে বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত আমরা 93 সংগঠনটি শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। সংগঠনের সদস্য প্রবাসী মিসবাউর রহমান দুলুন, আব্দুল গফুর আফতাব, আলিয়া বেগম, শিল্পী বেগম, সাজ্জাদ খান, আব্দুল সালাম, আনহার মিয়া, আব্দুল বশির লালা, মাহবুব হোসেন চৌধুরী, খন্দকার জুবাইর আহমেদ নবেল, কামাল হোসেন, ফয়জুল ইসলাম ও গৌস মিয়ার সার্বিক সহযোগিতায় উপজেলার 36টি গ্রামের কয়েক শতাধিক হতদরিদ্র লোকজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হকের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় এক শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার বিদ্যুৎ ধরের পরিচালনায় বক্তারা বলেন, প্রত্যেকের উচিত একে অপরকে সহযোগিতা করা এবং দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গরিব দুঃখী অসহায় মানুষের সেবার পাশাপাশি সংগঠনটি শিক্ষার প্রসার সহ সমাজের উন্নয়নে কাজ করবে। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মুশফিকুর রাজা চৌধুরী টুকন, আকবর খান, শামসুল ইসলাম শামীম, শরীফ আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, সুজিত দেব, সানোয়ার আলী, পান্নালাল গোস্বামী, আব্দুল শহীদ সহ অনেকে। এই শীতের মধ্যে যারা আপনারা কষ্ট পাচ্ছেন, আপনাদের মতো কিছু মানুষদের সাহায্য সুবিধা করার জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমরা যে জায়গায় আত্মতৃপ্তি পাই সেই জায়গায় আমরা কাজ করব। প্রবাসী বন্ধুদের সাহায্য সহযোগিতায় আপনাদের পাশে সামান্য কিছু উপহার নিয়ে দাঁড়িয়েছি। আগামীতে যারা মেধাবী ছাত্র ছাত্রী আছে তাদের সাহায্য সহযোগিতা আমরা করব। আমার প্রিয় ছাত্র তাদের সংগঠন আমরা 93 ব্যাচ, এই ব্যাচের যারা প্রবাসী তারা আর্থিক অনুদান সাহায্য করতেছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে। দর্শক, একটি শোক সংবাদ। এনটিভি ইউরোপের আয়ারল্যান্ড প্রতিনিধি জাহিদ মুমিনের মাতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এনটিভি ইউরোপ পরিবার। এনটিভি ইউরোপের সিও সাবরিনা হুসাইন এক শোক বার্তায় মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। করোনা ভাইরাসের আক্রমণ আরও ভয়াবহ আকার ধারণ করবে, এখনই প্রতিরোধের আহ্বান ব্রিটেনের শীর্ষস্থানীয় বিজ্ঞানীর। কাল পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির ওপর ভোট, বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেক এমপি। এবং কক্সবাজার থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গা শরণার্থীরা পৌঁছেছে ভাসানচরে। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।